19 এপ্রিল 2025 নারী অধিকার কমিশন তাদের সুপারিশমালা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে। এই সুপারিশমালাটা মূলত 318 পেজের, যেখানে 300-র মতো সুপারিশ পেশ করা হয়েছে, যেখানে বেশ কয়েকটা সুপারিশ বাংলাদেশের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সাথে যায় না বা সাংঘর্ষিক। এখানে অনেকগুলা সুপারিশমালার ভিতরে আমি একটি সুপারিশমালা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে আসছি, যেটা মূলত শ্রম আইনের ভিত্তিতে নারী যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া। এই বিষয়টা আসলে আমি বর্তমান প্রেক্ষাপটে বেশ বড়সড় সামাজিক ষড়যন্ত্র হিসেবে দেখতেছি। দেখুন, আগে আগে একটা সময় ছিল যখন রাজা বাদশারা বর্গীদেরকে পাঠাইতো এবং মেয়েদেরকে ধরে নেসে তাদেরকে গান বাজনা নাচ গান শিখায়ে তাদেরকে রেডি করত মনোরঞ্জনের জন্য। রাজা বাদশাদের বিলুপ্ত হয়েছে, এখন গণতন্ত্রের আবির্ভাব হয়েছে, কিন্তু রাজা বাদশারা কিন্তু এখনো থেকে গেছে। এই রাজা বাদশারাই মূলত নারীবাদী কমিশনের উপরে ভর করে তাদেরকে বিকৃত রূপে ব্যবহার করে কিছু ফায়দা হাসিল করার পায়তারা করতেছে। মূলত তাদের উদ্দেশ্যটা কি? শ্রম আইনের ভিত্তিতে যৌনকর্মীদেরকে যদি শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এটাতে আমাদের সমস্যাটা আসলে কি? এটার সমস্যা ব্যাপক এবং ভয়াবহ। দেখুন, গণতন্ত্রের আবির্ভাব হওয়ার পরে রাজা বাদশাদের যে পৈশাচিক যে আচরণ বা রূপ, সেই রূপটা তারা এখন এক্সপোজ করতে পারে না সমাজের সামনে। এই জন্য তারা ভিন্ন রূপে সমাজে বারবার আবির্ভূত হয়। তারা মূলত এই যৌনকর্মীদেরকে স্বীকৃতি দেওয়ার ফলে যে জিনিসটা করতে চায় সেটা হচ্ছে বিজনেস। আপনারা জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণে হোটেল আছে, যে হোটেলগুলোতে সাধারণত যৌনকর্মীদেরকে ব্যবহার করা হয়, কিন্তু বাংলাদেশের আইনে যৌনকর্মীদেরকে কোনো বৈধতা না দেওয়ার কারণে সেখানে ব্যবসা করতে তাদের প্রচুর সমস্যা হচ্ছে। এই সমস্যাটা সমাধান করার জন্যই তারা মূলত নারী কমিশনকে উস্কে দিয়েছে এবং তাদেরকে ব্যবহার করে এই আইনটা পাশ করার পায়তারা চালাচ্ছে। এই আইনটা যদি পাশ হয় তাহলে তাদের কি কি উপকার হবে আর আমাদের মতো মানুষের কি কি ক্ষতি হবে। তারা যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে তারা মূলত এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছে, যাতে তাদের ব্যবসাটা খুব ভালোভাবে স্মুথলি অপারেট করতে পারে এবং বাংলাদেশকে থাইল্যান্ডে রূপান্তর করতে পারে। থাইল্যান্ডের কথা কেন বললাম? আপনারা জানেন থাইল্যান্ডে হোটেল ব্যবসা খুবই রমরমাভাবে চলে এবং সেখানে যৌনকর্মীদেরকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হয়। এখন এই থাইল্যান্ডের এই যে পেশাটাকে পৃষ্ঠপোষকতা করা হয়, এর রূপ এখন ভয়াবহ আকার ধারণ করেছে। থাইল্যান্ডে যদি আপনি ভিজিট করেন বা অনলাইনে যদি আপনি একটু রিসার্চ করেন তাহলে দেখবেন যে থাইল্যান্ডে যৌনকর্মীদের এত পরিমাণ চাহিদা হয়েছে যে ছেলেরা পর্যন্ত এখন লিঙ্গ পরিবর্তন করে তারা মহিলা হয়ে যাচ্ছে এবং তারা সেখানে যৌনকর্মী হিসেবে কর্মরত আছে। এই পরিস্থিতি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে নারীবাদীরা এস্টাবলিশ করতে চায় তাহলে কি ধরনের প্রভাব সমাজে পড়তে পারে? দেখুন, বাংলাদেশ একটা ধর্মীয় সেন্টিমেন্টের জায়গায়। এই বাংলাদেশে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই প্রায় ধর্মপ্রাণ এবং প্রত্যেক ধর্মেই এই যৌনকর্মী বা যৌন পেশাকে খুবই বাজেভাবে উপস্থাপন করা হয়েছে বা এটাকে খুব নিকৃষ্ট পেশা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই পেশাটাকে নিকৃষ্টভাবে আখ্যায়িত করার অনেকগুলো কারণ আছে। তার কারণ হচ্ছে এটা কখনোই একটা পেশা হতে পারে না।
এইটা যখন পেশা আকারে বাংলাদেশে আবির্ভূত হবে তখন বাংলাদেশের সামাজিক অবক্ষয় ঘটবে। বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এবং যেখানে বিচ্ছেদের মূল কারণটা দেখানো হয় নারী নির্যাতন, যৌতুক, এই মর্মে বিভিন্ন ধরনের এই টাইপের খুব সিলি কিছু কারণ। এখন যখন এই পেশাটা বাংলাদেশে বৈধ আকারে আসবে তখন কি হবে? তখন এটা পুরুষ এবং মহিলা উভয়ের ভিতরে খুব ব্যাডলি ইফেক্ট করবে। মহিলারা চিন্তা করবে, যদি আমার স্বামী বা সংসার না থাকে তা আমার কোনো সমস্যা নেই, আমার তো একটা বৈধ পেশা আছে, এবং সে যে পেশায় আমি যদি যাই তাহলে আমি প্রচুর টাকা উপার্জন করতে পারবো। এবং স্বামী যারা পুরুষরা আছে, পুরুষরা যদি চিন্তা করে যে আমার সংসারে অশান্তি হচ্ছে, তো আমার এন্টারটেইন করার জায়গা নেই, তাহলে আমার এন্টারটেইন করার জন্য আমি বাইরে যাব। এতে কি হবে? এতে একটা মহিলা যদি যৌনকর্মী হয়, সে বলতে পারবে যে বাংলাদেশে যৌন পেশা হালাল বা বৈধ। আপনি তাকে কোনোভাবেই ডিমোরালাইজ করতে পারবেন না। অপরদিকে যদি একটা পুরুষ কোনো কারণে এই যৌনকর্মীদের কাছে যায়, তাহলে আপনি এই পুরুষটাকেও কোনো কিছু বলতে পারবেন না, তখন আইনের বাধ্যবাধকতা থাকবে। এই ঘটনাটা যদি চলতে থাকে, তাহলে একটা সময় আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে ডিস্ট্রয় হবে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় হবে। এবং ব্যাপারটা অনেকটা গরু কমিশনের মতো। গরু কমিশন কেন বলতেছি? দেখেন, কৃষক হাল চাষ করে গরু দিয়ে হাল চাষ করার পরে কি করে? কৃষক ধান উৎপাদন করে, খড়গুলো গরুকে দেয়, আর ধানগুলা চাল বানায়, চাল থেকে আমরা খাবার খাই। এখন নারীবাদী কমিশনের ব্যাপারটা এরকম, বা ভাবটা এমন যে গরু কমিশনের মতো, যে গরু এত কষ্ট করে, তাহলে গরুদের অধিকার আছে, তাহলে এক কাজ করো, গরুদেরকে খড় না দিয়ে গরুদেরকে কিছু চাল দিয়ে দাও, আর মানুষ যেহেতু কম কাজ করে, তাহলে মানুষদেরকে এখন খড় খাও। এখানে নারীবাদীদের যে চিন্তা এবং চেতনা, সেটা মূলত প্রকৃতির অপোজিট। তারা মূলত প্রকৃতির বিপক্ষে যে কাজ করতে যাচ্ছে। প্রকৃতি যেটাকে ন্যাচারাল মানে প্রাকৃতিক মনে করে, নারীবাদীরা সেটাকে প্রাকৃতিক মনে করে না, তারা প্রকৃতির উল্টো পথে হাঁটতেছে। যাই হোক, এই নারীবাদী কমিশনের অধিকাংশ নারীরাই ধর্মবিদ্বেষী, পুরুষ বিদ্বেষী এবং পশ্চিমা ধাঁচের। এরা মূলত পশ্চিমা যে আইডিওলজি, সেই আইডিওলজি বা ফিলোসফি, এই আইডিওলজি এবং ফিলোসফিকে এস্টাবলিশ করার জন্য বাংলাদেশে বহুদিন ধরে কাজ করতেছে, এবং এদেরকে যদি শক্ত হাতে দমন না করা হয়, তাহলে এরা বাংলাদেশে ডিস্ট্রয় করবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন।